এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। উনি কাতার প্রবাসী একজন ভাই, ওনার নাম রাসেল আহমেদ সরকার। এই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটে যাওয়ার পাশাপাশি ওনার সাথে আরো বেশ কয়েকজন বন্ধু ছিল, তাদের সাথেও ঘটেছে। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটার সময়কাল 2003 সাল। উনি তখন সাভারের নবীনগরের পল্লী বিদ্যুৎ নামক যে এলাকাটা রয়েছে সেখানে থাকতেন। উনি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। তো সেখান থেকে কিছু কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে এই যে পল্লী বিদ্যুৎ নামক যে জায়গাটা, এটা নবীনগর বাস স্ট্যান্ড থেকে একটি রাস্তা, যেটা ঢাকা আরিচা মহাসড়ক আমরা যেটা বলি সেটা চলে গেছে, আর আরেকটা রাস্তা অন্য দিক দিয়ে চলে গেছে নবীনগর থেকে চন্দ্রা কালিয়াকোট। তো যে রাস্তাটা ঢাকা আরিচা মহাসড়কের দিকে গেছে, ওদিকে যেতে কিন্তু একটা বাস স্ট্যান্ড আছে, সেটার নাম হচ্ছে 22 মাইল। ওখানে কিন্তু গণবিশ্ববিদ্যালয় রয়েছে। আবার যে মহাসড়কটা চন্দ্রা কালিয়াকোটের দিকে চলে গেছে, ওই দিকে যেতে আর একটা বাস স্ট্যান্ড পড়ে, সেটার নাম হচ্ছে পল্লী বিদ্যুৎ। তো ওনার বলা ঘটনাটা এটা ওই যে পল্লী বিদ্যুৎ আর 22 মাইল যে স্ট্যান্ড, এর ঠিক মাঝামাঝি একটা জঙ্গলে ঘটেছিল। এই জঙ্গলের নাম কেউ কেউ বলেন মুস্তির জঙ্গল, আবার কেউ বলে কোয়ার্টার জঙ্গল, মানে দুই নামেই পরিচিত আছে আর কি। তো আমরা কোয়ার্টার জঙ্গল শব্দটাই বেশি ব্যবহার করব আর কি। এখনো যদি কেউ চায় পল্লী বিদ্যুৎ থেকে ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এই কোয়ার্টার জঙ্গলের পাশ দিয়ে 22 মাইল অর্থাৎ গণবিশ্ববিদ্যালয়, রিক্সা বা গাড়ি নিয়েও যেতে পারবে। এখন তো রাস্তা পাকা হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ওনার বাড়ি এই পল্লী বিদ্যুতের কোন একটা গ্রামে। আর ঘটনার দিন রাতের বেলা, মানে যেদিন ঘটনাটা ঘটেছিল, তো ওই দিন ওই গণবিশ্ববিদ্যালয়ে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল। তৎকালীন সময়ের খুব জনপ্রিয় একজন শিল্পী, তার নাম হচ্ছে শিল্পী নাসির। উনি সেখানে গান গাইতে এসেছিলেন। শিল্পী নাসিরের গান শোনার জন্যই মূলত ওনারা ওই কনসার্টে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ওনারা বেশ কয়েকজন বন্ধু ওই দিন চিন্তা করেছিলেন যে কনসার্টে যাবেন, আর এটাও চিন্তা করেছিলেন যে ওনারা ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, কারণ এটা ওনাদের গ্রাম আর কম বেশি সবাই ওই দিক দিয়ে ওনারা হাঁটাচলা করেন। আর ওই কোয়ার্টার জঙ্গলের এক পাশে অনেক ধান ক্ষেতের মাঝামাঝি একটা ফাঁকা বিশাল বড় মাঠ রয়েছে, এটা এখনো আছে। মাঠের এক মাথায় একটা তেঁতুল গাছ, অন্য পাশে কোয়ার্টার জঙ্গল, আর বাকি দুই পাশে ধানের ক্ষেত। এরপর অনেক দূরে বসতবাড়ি, আর জঙ্গলের ভেতরে অবশ্য কোনো বসতবাড়ি ছিল না। এই তেঁতুল গাছটির পর মাঠ শেষ হয়ে যায়, এরপর একটা ছোট্ট পুকুর, তারপরে বেশ উঁচু একটা রাস্তা, রাস্তার আর এক পাশে আবার একটা পুকুর, সেই পুকুরের অন্য পাশে বিশাল বড় বাঁশবাগান। এই বাঁশবাগানের এক মাথায় বসতবাড়ি আর এক মাথায় কোয়ার্টার জঙ্গলের কিছু অংশ। বাঁশবাগানের যেই দিকটাতে বসতবাড়ি, ওই বসতবাড়ির পর ওনাদের এলাকার কবরস্থান, আর যেই মাথায় কোয়ার্টার জঙ্গল মানে জঙ্গলের হালকা অংশ রয়েছে, ওইখান থেকে শুরু হয় পল্লী বিদ্যুৎ এলাকার ঘনবসতিপূর্ণ গ্রাম। ওই গ্রামের নাম ডেন্দাবর। এই তেঁতুল গাছের এই মাঠে আসার জন্য পল্লী বিদ্যুৎ থেকে দুইটা রাস্তা ব্যবহার করা যায়। একটা রাস্তা পল্লী বিদ্যুৎ থেকে কবরস্থানের পাশে আসার পর এই কবরস্থান থেকে ডগরতলি নামক একটা গ্রামের দিকে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। অন্য রাস্তাটা পল্লী বিদ্যুৎ থেকে সরাসরি কবরস্থানে আসার পর এই যে বাঁশবাগানের কথা আমরা বললাম, বাঁশবাগানের ভেতর দিয়ে রাস্তার দুই পাশে যে দুইটা পুকুর রয়েছে, ওই পুকুরের কিনারা দিয়ে সোজা রাস্তায় উঠে অন্য পুকুর ক্রস করে তেঁতুল গাছের মাঠে আসা যায়। বলা বাহুল্য যে এই দুই পুকুরের মাঝের যে রাস্তাটা, এর সামনে এখনো একটা বট গাছ আছে। এই বট গাছে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন মানুষেরা এখনো বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকেন। তো ওনারা সেদিন এই ডগরতলির রাস্তা ধরে বিকালের দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ওনারা চলে আসেন ওই গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ওই কনসার্ট এরিয়াতে। তো রাত প্রায় 1টা বেজেছিল ওই কনসার্টটা শেষ হতে। তো কনসার্ট শেষ হওয়ার পর ওনারা রওনা দিয়েছেন। এর ভিতরে রাসেল আহমেদ সরকার বলেছেন যে চল আমরা এখান দিয়ে না গিয়ে 22 মাইল গিয়ে গাড়িতে উঠে গাড়ি থেকে পল্লী বিদ্যুৎে যাই। এখন সমস্যা বাঁধলো, ওনার এক বন্ধুর আবার সাথে ছিল সাইকেল।
সে বলল তাহলে তোরা গাড়িতে যা, আমি সাইকেল নিয়ে এই রাস্তায় যাই। তখন এই রাসেল আহমেদ সরকার আর ওকে যেতে দিলেন না, যে এই রাস্তা একা যাওয়া ঠিক হবে না, চল আমরা সবাই মিলে এই রাস্তা দিয়ে যাব, কিন্তু পুকুরের পাশ দিয়ে সোজা ঢুকে যাব, ডগরতলির ওই মোড়ের দিকে যাব না। তো যেই কথা সেই কাজ, ওনারা পথ চলতে শুরু করলেন। এখন একজনের সাইকেল থাকার কারণেই মূলত প্রবলেমটা হয়েছিল, সবাই তাদের রুট চেঞ্জ করলেন। তো ওনারা ওই সময় 5 জন বন্ধু ছিলেন। এর মধ্যে এক বন্ধুর বাসা ওই বট গাছের আগের এলাকা, ওই এলাকার নাম হচ্ছে এনায়েতপুর। আর ওনাদের 2 জনের বাসা ওই কবরস্থানের পরের এলাকা, ওই এলাকার নাম হলো পলাশবাড়ি। এই 2 জনের বাসা ওই কবরস্থানের সাথেই, ওই জায়গাটাকে বলা হয় বান্দুর প্লট। হাজী বান্দু মিয়ার নাম অনুসারে ওই প্লটের নাম হয়েছিল বান্দুর প্লট। তো ওনারা কনসার্ট থেকে বের হয়ে আস্তে আস্তে চলতে শুরু করেন। রাতের বেলা চলাচল করতে ভালোই লাগছিল। তখন তো ছোট ছিলেন, আর ছোট থাকলেও প্রায় রাত করে বাড়িতে ফেরার অভ্যাস ওনাদের ছিল। তো ওনারা চলতে চলতে ধান ক্ষেতগুলো ক্রস করে সামনের দিকে আগাতে থাকেন। দিকে একটা মাজার রয়েছে, ঘোড়া পীরের মাজার বলে, ওই মাজারের দিকে আগাচ্ছিলেন। ওখানে তখন বাজার ছিল। তো ওনাদের সাথে এক বন্ধু, তার নাম হলো সজল। তো সজল এই রাসেল আহমেদ সরকারকে বলে যে বন্ধু সিগারেটের দরকার। ওনাদের আবার প্রত্যেকেরই সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল। তখন ওনাদের সাথে থাকা আর এক বন্ধু আরিফ, সে কোনোভাবে 2 প্যাকেট সিগারেট ব্যবস্থা করে আর কি। তো ওনারা ওই ঘোড়া পীরের মাজারের পেছন দিয়ে পুকুরের পার ঘেঁষে আবার ক্ষেতের আইলে নামেন। এখন কিছুদূর গেলেই সামনে পড়বে সেই বড় ঘন জঙ্গল, যেটাকে কোয়ার্টার জঙ্গল বলে। তো ওনারা আরিফের বাসার কাছাকাছি চলে এসেছেন। আরিফের বাসা ওই গ্রামেই। কিছুক্ষণ পর আরিফ ওনাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোদের হাতে কিছু একটা রাখ, মানে লাঠির মতো কিছু একটা রাখ, কাজে দেবে, আর সিগারেট আছে, ম্যাচ আছে, সাবধানে যাস। মূলত লাঠির কথা বলেছিল একটা নির্দিষ্ট কারণে, কারণ ওই এলাকায় প্রচুর শেয়ালের আনাগোনা ছিল, এখনো শেয়াল আছে অনেক। তো ওনারা যে যেভাবে পারেন গাছের ডাল টাল ভেঙে হাতে নিয়ে রাখলেন আর কি, আর মজা করে চলতে থাকলেন। আরিফ যিনি ছিলেন আর কি রাসেল আহমেদ সরকারের বন্ধু, তো আরিফ ওনাদেরকে একটা কথা বলতে শুরু করলো যে ওই বছরের শুরুতে 1 বৈশাখের রাত্রে ওই সামনের দিকে একটা জায়গা আছে, তো ওখানে একটা ধান ক্ষেত ছিল। তখন অবশ্য প্লট আকারে বিশাল জায়গা নিয়ে মাটি ফেলা হয়েছিল জমি বিক্রি করার জন্য। তো ওই জায়গায় নাকি ওই প্লটের কোন একটা পাশে, যেখানে নতুন মাটি ফেলা হয়েছিল, 1 বৈশাখের হলুদ শাড়ি পরা একটা মেয়ের মৃতদেহ এলাকাবাসী আবিষ্কার করেছিল। পরে সেটাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। তখন ওনাদের থানা ছিল সাভার থানা, আশুলিয়া থানা তখন হয়নি আর কি। তো হঠাৎ করে রাতের বেলা এরকম একটা মৃতদেহের কথা বলার কারণে বেশ ভয় পেয়েছিলেন। মূলত ভূতের ভয় থেকেও যে ভয়টা বেশি লেগেছিল যে একটা মানুষকে ওখানে হত্যা করা হয়েছে, না জানি আবার কোন বিপদ আপদ সামনে আসে কিনা, আবার ওনাদেরকে কোনো ছিনতাইকারী বা অন্য কোনো খারাপ কোনো কিছু ধরে কিনা। যদিও বা ওনারা এলাকারই লোক ছিলেন, তারপরও যারা মূলত সন্ত্রাসী তাদের কাছে তো আসলে ধর্ম পরিচয়, বর্ণ পরিচয় বা এলাকার পরিচয় বলে কিছু নেই। কারো ক্ষতি করার উদ্দেশ্য থাকলে তো করবেই। তো ওই ভয়টাই মূলত ওনারা পেয়েছিলেন আর কি। আর ওই কাহিনীটা, ওই মেয়ের মৃত্যুর কাহিনীটা সবাই জানতেন, জাস্ট একজন মনে করে দিয়েছিল আর কি। তো যাই হোক, ওনারা যাবেন সেই নতুন মাটি ফেলা ওই প্লটের উপর দিয়ে, এরপরে সেই তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের পাশে খেলার মাঠ। তো আরিফকে বিদায় ওনারা দিয়ে দেন। আরিফ ওনাদেরকে 1 বোতল পানির ব্যবস্থা করে দেন। সে দৌড়ে বাড়িতে যায়, বাড়ি থেকে 1 বোতল পানি এনে ওদেরকে দেয় আর কি। তো এখন ওনারা 4 জন হয়ে যান। আরিফ তোর বাড়িতে চলে গেল। তখন বেশি একটা জ্যোৎস্না ছিল না, হালকা জ্যোৎস্না। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া শব্দ ভেসে আসছিল কানে। সবাই মোটামুটি শিয়ালের ভয় পেতে শুরু করলেন, কারণ প্রচুর শিয়াল আশেপাশে। আর নতুন যে মাটির যে ঢেলাগুলো, সেগুলো ওনারা এক হাতে নিয়ে নেন, আর আর এক হাতে লাঠি আছে, আর এক হাতে মাটির ঢেলা আর কি। শিয়াল সামনে আসলেও কোনোভাবে যেন ওদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া যায়। ওই প্লটের উপরে যখনই এসেছেন তখনই ওনারা শেয়াল দেখতে শুরু করেছে। এতক্ষণ তো শব্দ পাচ্ছিলেন আর কি। আর শেয়াল কিন্তু রাতের বেলা যারা দেখেছেন দেখবেন চোখ জল জল করে, দেখলেই ভয় লাগে। তো ওনারা দেখছেন যে ওনাদের আশেপাশে বেশ কয়েকটি শেয়াল, কিন্তু একটু দূরে আছে আর কি। তো ওনারা ওনাদের মধ্যে হাঁটাহাঁটি করছেন। হঠাৎ ওনাদের সামনে থেকে একটা কালো বিড়াল এপাশ থেকে ওপাশে ক্রস করে দ্রুত চলে যায়। তো ওনারা তো ওখানেই বসে পড়ার বলেন যে একটু দাঁড়া, কালো বিড়াল রাস্তা ক্রস করেছে, না জানি কোন বিপদ আছে সামনে, এখানে একটু বসি, পরে যাব। তো ওখানে ওনারা বসেন অল্প কিছু সময়।
আশেপাশে শিয়ালগুলোকে তখন আর দেখছেন না, শিয়ালগুলো সরে চলে গেছে। ওখানে কয়েক মিনিট বসার পর সবাই সিগারেট ধরায়। আর এই রাসেল আহমেদ সরকার সকলকে দোষারোপ করতে থাকেন যে বলছিলাম যে চল গাড়িতে যাই, এখন কি হলো, এখন তো পড়লাম বিপদে। তো জহির নামে যে ছিল, যার সাইকেল ছিল, সে বলে যে হ্যাঁ তোরা গাড়িতে যাবি, আর আমি সাইকেল নিয়ে কি করতাম তখন? এই সাইকেলটা কি গাড়ির উপরে তুলতাম? সেই অবস্থা ছিল নাকি? তো যাই হোক, এটা নিছক একটা ছোটখাটো দোষারোপ আর কি। মানুষ বিপদে পড়লে এরকম একজন আরেকজনকে দোষারোপ করে, তো এরকমটাই হয়েছিল। তো কিছুক্ষণ পর আবার ওনারা রওনা দেন। বেশ কিছুক্ষণ পর ওনারা আর কোনো শেয়াল দেখছেন না। সামনের দিকে হাঁটছেন, মাঠের পাশে বড় বড় ঘাস জন্মায় আর কি, ওগুলোকে ওনারা বিন্যার শোভা বলেন। তো নতুন মাটি ফেলা যে প্লটটা, ওই প্লট প্রায় শেষের দিকে, মানে শেষের দিকে এসে পড়েছেন হাঁটতে হাঁটতে। এখন পুরনো যে মাঠ, ওই মাঠটা দেখা যাচ্ছে। এই নতুন মাটি ফেলা প্লট আর ওই পুরাতন মাঠের মাঝামাঝি আবার একটা ধান ক্ষেত, এর এক পাশে বিশাল বড় একটা পুকুর, এর মাঝখান থেকে একটা রাস্তা তৈরি করা হয়েছিল। ওই রাস্তাটাই মূলত ওই ঘোড়াপীরের মাজারে যাওয়ার একমাত্র রাস্তা। তো ওনারা যখন প্লটের উপরে, তখন ওনারা দেখতে পান যে ওই পুকুর পাড়ে 3-4টা শেয়াল ওই রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তো ওনারা চিন্তা করলেন যে হাতে লাঠি আছে, মাটির ঢেলা আছে, এটা দিয়ে মানে পুকুরের পানিতে ছুড়ে মারবেন যাতে করে শিয়ালগুলো ভয় ওখান থেকে চলে যায়। তো ওরা তাই করলেন, কিন্তু শিয়ালগুলো ওখান থেকে এক চুলো নড়ে না। তো ওনারা সামনে আগাচ্ছিলেন না, ওখানে দাঁড়িয়ে থাকলেন। আবার পেছনেও দেখছেন 2-1টা শিয়াল হাঁটাহাঁটি করছে অনেক দূরে। এখন ওনাদের সামনেও শিয়াল, পেছনেও শিয়াল, কোন দিক দিয়ে যাবেন? ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন। শিয়ালগুলোকে যদি আঘাত করা হয়, যেহেতু অনেক শিয়াল, ওনাদের উপর আক্রমণ করতে পারে। আর শিয়ালের আচরে বা কামড়ে জলাতঙ্ক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় প্রপার ভ্যাকসিন না দিলে ওই রোগগুলো দেখা দেয়। তো ওই ঝামেলা যাতে না হয়, এই জন্যই ওনারা একটু দাঁড়িয়েছিলেন আর কি। এদিকে আরো বেশ কয়েকবার কিছু ঢিল মারলেন পুকুরের ভেতরে, কিন্তু কোনো কাজ হলো না। কি আর করা, ওনারা ওই রাস্তার উপর দিয়ে মাঠের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই শিয়ালগুলো কি মনে করে আবার ওই তেঁতুল গাছের মাঠের দিকে চলে গেল। এমনিতেই চলে গিয়েছিল আর কি। তো ওনারা আস্তে আস্তে রাস্তাটা পার হন, পিছনের দিকে আর অতটা খেয়াল করেন না। এরপর ওনার তেঁতুল গাছের এই বিশাল মাঠ, তাদের যে মাঠ রয়েছে, এদিকে আসেন। এখন ওনারা মাঠের এক কিনারে, তো বিশাল বড় উঁচু একটা মাঠ, মাঠের কোথাও কোনো গাছপালা নাই, শুধু একটা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটাও মাঠের একদম এক পাশে শেষ মাথায় আর কি। এই অবস্থায় পুরো মাঠে যদি একটা বিড়ালও হাঁটাচলা করে, সেটা কিন্তু চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাবে। তো এদিকে ওনারা দেখতে পান যে মাঠের বিপরীত পাশে একটা ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কি বসে আছে না দাঁড়িয়ে আছে না কি করছে বোঝা যাচ্ছিল, তবে কিছু একটা আছে ওখানে। ওনারা এই জিনিসটা দেখে চিন্তা করেন যে কি ব্যাপার, একটা ছায়ামূর্তি, কোনো মানুষ এখানে বসে আছে কিনা। ওনারা আসলে এটা বুঝতে পারছিলেন না, না অন্ধকার চোখের ভুল, এটা নিজেরা আলোচনা করছিলেন। ওনারা মাঠের এক পাশের কিনারা থেকে উঠেছেন আর অন্য পাশের কিনারাতে ওই অবয়বটা দেখছেন বারবার তাকিয়ে। তো ওনারা সিদ্ধান্ত নিয়ে ওনার পেছন দিকে চলে যাবেন, ওনার সামনের দিকে আগাবেন না। কিন্তু ওই চিন্তা যে বাস্তবায়ন করবেন, ওই প্লটের উপরে তখন অনেকগুলো শেয়াল আস্তানা গেড়েছে, হাঁটাহাঁটি করছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে এখন ওনাদের সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভূতের ভয় থেকে শেয়ালের ভয়টা ওনাদের মাথার মধ্যে তখন আবার বেশি কাজ করছে। শেয়াল যখন একসাথে অনেকগুলো থাকে, তখন কিন্তু ওনার মানুষ দেখলে ভয় পায় না, মানুষকে আক্রমণ করতে উদ্যত হয়। তো ওনাদের তো সামনে যাওয়া ছাড়া উপায় নাই। ওনারা সবাই যে যার মতো করে দৌড়াদৌড়ি করতে থাকেন আর সামনের দিকে এগোতে থাকে। আর ওনারা চিন্তা করতে থাকেন যে মাঠের মাঝখানে যাওয়া উচিত, কিনার দিয়ে যাওয়ার দরকার নেই, যেন দুদিক থেকেই যদি কিনার দিয়ে যদি কোনো জিনিস আসে, তাহলে তো হেঁটে আগে মাঠের মাঝখানে আসবে, ততক্ষণ ওরা সেটাকে দেখতে পাবে। আর যদি ওনারা কিনারা দিয়ে হাঁটেন, হুট করে একটা জায়গা থেকে কোনো কিছু আক্রমণ করতে পারে, বিশেষ করে শেয়াল। তো এই জন্য ওনারা মাঠের মাঝখান দিয়ে ধীরে ধীরে আগাতে থাকেন।
এবং এমন ভাবে আগাচ্ছেন যাতে করে কোনো শব্দ না হয়, ওই শেয়ালগুলো যাতে তাদের দিকে এগিয়ে না আসে। আর ওই যে অবয়বটা, ওই অবয়বটা ওই মাঠের এক পাশের কিনারে ওইভাবেই বসে আছে বা দাঁড়িয়ে আছে, ঠিক ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে একটা অবয়ব আছে আর কি। তোরা যতক্ষণে মাঠের মাঝ বরাবর চলে এসেছেন ততক্ষণ কিন্তু ওনাদের সাথে প্যারানরমাল কোনো কিছু ঘটে নাই, যা ঘটেছে সব স্বাভাবিক। ওনারা মাঠের মাঝখানে আসার পর হঠাৎ করে একটা গরুর ডাক শোনেন। বেশ কয়েকবার হাম্বা হাম্বা বলে ওই গরুটা ডাক দেয়, কিন্তু গরুটা যে কোথায় এটা ওনারা বুঝে উঠতে পারছেন না। মনে হচ্ছে গরুটা একবার সামনে থেকে ডাকছে, আবার মনে হচ্ছে পেছন থেকে ডাকছে, আবার মনে হচ্ছে ডান পাশ থেকে, আবার মনে হচ্ছে বাম পাশ থেকে, কিন্তু প্রত্যেকবারই অনেক দূরে দূরে। মনে হচ্ছে চতুর্দিকে গরু আছে, কিন্তু ডাক কিন্তু একটাই, এটাই মনে হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে ডাকটা আসছিল। বেশ কয়েকবার এরকম ডাক দেয়, ওনারা কিন্তু মাঠের মধ্যে থেকে ওই ডাকটা শুনছেন। এবার ওনারা ভয় পেতে শুরু করেন, কারণ হচ্ছে এই মাঠে তো রাতের বেলা গরু ছাগল থাকার কথা না, বিকেল বেলা যেগুলো থাকে সেগুলো তো সন্ধ্যার আগেই এদের মালিকরা নিয়ে চলে যায়। হঠাৎ করে ওনারা দেখতে পান যে ওই যে অবয়বটা মাঠের এক পাশে ছিল, মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে আস্তে ওনাদের দিকে আগাতে শুরু করেছে, তাড়াতাড়ি না, অন্তত ধীরে ধীরে। তো ওনারা আবার সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, জিনিসটা কি। আর যেহেতু একটা অবয়ব আর ওনারা আছেন তখন 4 জন, এই একটা জিনিস খুব বেশি ক্ষতি করতে পারবে না, একটা মানুষ যদি ওখানে আছে কি আর ক্ষতি করবে। তো ওই অবয়বটা কিন্তু মাঠের মাঝখান দিয়ে আসছেন না, যেটা ওনারা আসছিলেন, ওই অবয়বটা মাঠের কিনারা দিয়ে আস্তে আস্তে ওনাদের দিকে আসছেন। তো হঠাৎ করে দূর থেকে একটা বয়স্ক মহিলার কণ্ঠে ওই অবয়বটা বলে ওঠে, বাবারা, আমার গরুটাকে তো আমি নিতে পারি না, আমার গরুটা একটু নিয়ে দিবি তোরা। তো ওনার কথায় কোন উত্তর দেন না এই রাসেল আহমেদ সরকার এবং ওনার বন্ধুরা। ওনারা তেঁতুল গাছের দিকে রওনা দেন। আবার ওনাদেরকে উদ্দেশ্য করে একটা কণ্ঠস্বর ভেসে আছে, বাবারা, আমার গরুটা সামনে দেখলে একটু ধরিস বাপ, আমি হাঁটতে পারি না জোরে জোরে, বুড়া মানুষ তো, গরু কিভাবে ধরবো, গরুর সাথে দৌড়ানো কি এই বয়সে আমার পক্ষে সম্ভব। এই জিনিসটা কিন্তু উপস্থিত যে 4 জন, ওরা এটা স্বাভাবিকভাবে নিলেন না। কারণ হচ্ছে, যদি কোনো বৃদ্ধ মানুষ এই গরু ছাগল মাঠে রাখেন, তাহলে আশেপাশে যে সমস্ত সামর্থ্যবান মানুষ আছেন তারাই কিন্তু এই গরুগুলো ধরে দেন দিনের বেলাতেই, দিনের বেলা বলতে সন্ধ্যা রাখ দিয়ে আর কি। এমনটা কিন্তু কখনো হয় না। তো এই মহিলা এত রাতের বেলা এখানে বসে আছে, অথচ কোন পুরুষ মানুষকে ডাকলো না এটা ধরার জন্য, বিষয়টা তো একদমই স্বাভাবিক না। আর এমনটা হয় না সাধারণত। একটা বৃদ্ধা মানুষ, উনি গরু ধরতে পারছেন না আর ওই এলাকার কোনো মানুষ হেল্প করবে না, এরকম নজির আসলে ওই এলাকায় নাই। এই কারণে ওনারা কিন্তু ভয় পেয়েছিলেন যে বিষয়টা স্বাভাবিক না। আর একটা বিষয় হলো যে ওনারা তো জানতেন যে লোহা কাছে থাকলে নাকি ভূত প্রেত ক্ষতি করতে পারে না। এদিকে জহিরের সাইকেলটা তো সাথে রয়েছে, ওনারা সবাই হাত দিয়ে জহিরের সাইকেলটা ধরেছে এবং দোয়া দরুদ পড়তে পড়তে একসাথে আগানো শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই ওই যে অবয়বটা, ওই অবয়বটা ওনারা যেদিক দিয়ে মাঠে উঠছিলেন সেই কর্নারে দাঁড়িয়ে ওনাদেরকে বলছে, আমার গরুটা দিয়ে গেলি না, গরুটা দে। এই কথা শুনে ওনারা তো প্রচন্ড ভয় পেয়েছেন। এখন ভয় পেল কি করা, ওনারা নিজেরাও যদি যেই পাশে দাঁড়িয়েছিলেন ওখান থেকে ওই অবয়বটার কর্নারের দিকে যেতে যান, তাহলে অনেকটা পথ অতিক্রম করতে হবে। আর এরকম ভয়ের রাস্তা অতিক্রম করে ওই অবয়বটার দিকে যাবেন মানুষ মনে করে, এটা তো হতে পারে না, তাই না? তো ওনারা আবার এগোতে থাকেন। হঠাৎ করে ওনারা দেখেন সামনের একটা দিকে ওই অবয়বটা দাঁড়িয়ে আছে, দূর থেকে বলছে, গরুটা দিয়ে যা। ওনারা এবার 100% নিশ্চিত হন এটা কোনো মানুষ না। এতক্ষণ তো একটা সন্দেহ মনের মধ্যে কিছুটা হলেও ছিল, মানুষ হলেও হতে পারে, কিন্তু এত দ্রুত ওই অভাবটা যেই পাশে একটু আগেও ছিল সেখান থেকে আর একটা জায়গায় চলে আসবে, এটা হতেই পারে না। সুতরাং ওনারা 100% নিশ্চিত হলেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। আর একটু আগে যে গরুর ডাক শুনেছেন, এটাও কোনো আসল গরুর ডাক নয়। ওনারা দ্রুত সামনের দিকে হাঁটতে শুরু করেন, দোয়া দরুদ পড়তে থাকেন। এমত অবস্থায় অসংখ্য শেয়াল এত জোরে ডাকাডাকি শুরু করে, হঠাৎ করে কেন শেয়াল এত জোরে ডাকাডাকি শুরু করছিল এটা ওনারা বুঝতে পারছিলেন না।
মানে ডাকগুলো এত জোরে ছিল, ওনারা চারজন যদি একযোগে চিৎকার করতেন তাহলেও কারো কানে সেই শব্দ যেত না, শেয়ালের চিৎকার ছাড়া। মানে শেয়ালের চিৎকারে ওনাদের চিৎকার চাপা পড়ে যেত। হঠাৎ করে আবার সবকিছু স্তব্ধ হয়ে যায়, মনে হচ্ছে বাতাসও থেমে গেছে, একদম নীরব পরিবেশ। ওনারা চারজন মানুষ, কিন্তু ওনাদের কাছে মোবাইল মাত্র একটা। 2003 সালে কিন্তু মোবাইলের ব্যবহার এতটা ছিল না, তখন খুব কম ব্যবহার ছিল। তখন হাতে গোনা অল্প কিছু লোকদের কাছে মোবাইল থাকতো, আর ইয়াং জেনারেশনের কাছে মোবাইল খুব কম থাকতো। তখন হলো বাটনওয়ালা ফোন গুলা কাজ করতো, নোকিয়ার যে বাটনওয়ালা ফোন গুলা ছিল এইগুলো মানুষ ব্যবহার করতে। ওই বাটনওয়ালা ফোন একটা ছিল শুধু এই চারজনের কাছে, মানে চারজনের মধ্যে একজনের কাছে শুধু ফোনটা ছিল। তখন এই বাটনওয়ালা ফোন দিয়ে যে বাড়িতে কথা বলবেন, তো বাড়িতেও ফোন নাই, আবার পরিচিত বন্ধু বান্ধবদের সকলের কাছে ফোন নাই। আর ফোন এত রাতে দিলেও সকলে ঘুমিয়ে আছে। ওনারা দেখতে পান যে ফোন একটা আছে ওইটা কাজ করছে না, অথচ সেটা কিন্তু ভালো ফোন। যাই হোক, সময় যেন থেমে গেছে, সময় আর আগাচ্ছে না। ওনারা তারপরও সাহস নিয়ে সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন। ওনারা যখন বেশ খানিকটা এগিয়ে যান, হঠাৎ করে ওনারা দেখতে পান সাদা শাড়ি পরা একটা বৃদ্ধা মহিলা সামনে দাঁড়িয়ে আছে, লাঠিতে ভর করে। এতক্ষণ তো একটা কালো অবয়ব দেখেছিলেন, এইবার দেখেন এই অবয়বটা, এবং ওনারা স্পষ্ট করে বুঝতে পারেন যে এই বৃদ্ধা মহিলার মাথায় কোনো চুল নাই, একদম ন্যাড়া মাথা। আর এই অবয়বটা মাঠের এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে হেঁটে হেঁটে, তাদের দিকে তাকাচ্ছেও না, তাদের সাথে কথাও বলছে না। হঠাৎ করে এই ধরনের একজন বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরা, মাথায় চুল নাই, এত রাতের বেলা, এটা দেখে ওনারা তো ওরে বাবারে ওরে মারে বলে এই চারজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। এর মধ্যে যে মুহিব নামে আর একটা ছেলে ছিল, এর রাসেল আহমেদ সরকারের বন্ধু, এই মুহিব নামের ছেলেটা ওই মহিলাকে দেখে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্য যে তিনজন ছিল ওরা সাইকেল ধরে চাপাচাপি করে ওইখানেই বসে পড়ে। মানে চিৎকার করে যে দৌড় দেবেন, দৌড় দিয়ে যাবেনটা কোথায়? রাস্তা তো নির্দিষ্ট রাস্তায় যেতে হবে, তাই না? এলোমেলো গেলে তো বিপদে পড়ে যাবেন, কারণ আশেপাশে শেয়ালের উপদ্রব খুব বেশি। এখন আবার শুরু হচ্ছে ভূতের উপদ্রব। এখন উনারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে সাহস করে এক জায়গা চাপাচাপি করে বসে পড়েন। কান্না আর ভয়ে ওনাদের ভেতরটা এমন ভাবে শুকিয়ে গিয়েছিল যে কোনো একজন বা চারজনের মধ্যে একাধিক ব্যক্তি হয়তো বা স্ট্রোক করে মারাও যেতে পারে। এর মধ্যে কি হয়, ওই দূরে একটা গাছ ছিল, সেই গাছ থেকে এক ধরনের পাখি আছে, এটাকে ফেসা পাখি বলে, পেঁচা না ফেসা, সেগুলো দল বেঁধে ওরা শুরু করে এবং ওনাদের মাথার উপর দিয়ে একটা চকলেট খায়। ওটা ওই যে পাশে যে তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ থেকে উড়ে আসে। এখন এই পাখিগুলো দেখে ওনাদের ভয় আরো বেড়ে যায়। হঠাৎ করে এই ফেসা পাখিগুলো কেন ওরা শুরু করলো? আর ওই যে আরিফ যাওয়ার আগে যে পানি দিয়ে গিয়েছিল, এই পানিটা যে অজ্ঞান হয়ে গেছে যে ছেলেটা, এই এর মাথায় ঢালা শুরু করেছে। ওকে যে কোনো ভাবে জ্ঞান ফেরাতে হবে, তা না হলে তাকে কাঁধে নিয়ে আগানোটা খুব কঠিন হয়ে যাবে। আর সগীর যে ছেলেটা, যার সাইকেল আর কি, সে তো চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এর মধ্যে মুহিবের জ্ঞান ফেরত আসে। সবাই একসাথে আবার সিগারেট জ্বালায়, চিন্তা করেছিল আগুন কাছে থাকলে কোনো কিছু আসবে না। তো বেশ কিছুক্ষণ পর দেখে যায় পাখিগুলো আর নাই, ওই অবয়বটাও নাই, সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। তো সবকিছু যখন স্বাভাবিক, তখন ওনারা মুহিবকে আস্তে আস্তে ধরে ধরে ওই তেঁতুল গাছ পর্যন্ত আগাতে সক্ষম হন। কিন্তু ওনারা কেউ তেঁতুল গাছের নিচে যান নাই। আর ওনাদের সামনে যে দুটো পুকুর রয়েছে, মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, হাতের বাম পাশে তেঁতুল গাছ আর হাতের ডান দিকে ওই পুকুরের সামনে একটা বট গাছ। তো ওনারা মাঝখানে, আর পেছনে ওই খোলা মাঠটা। এই পুকুরের মাঝখানের এই রাস্তা ধরে ওনারা যখন আগাচ্ছিলেন, খুব তাড়াতাড়ি করে আগানোর চেষ্টা করছিলেন, হঠাৎ করে ভয়ানক একটা বিপ ঘটে হাসির শব্দে পুরো এলাকা যেন কম্পিত হয়ে যায়। আর কোনো শব্দ না, শুধু হাসির আওয়াজ। তো ওনারা এখন এই রাস্তার উপরে
ওনাদের দুই পাশে দুইটা পুকুর, পেছনে বট গাছ চলে এসেছে, হাতের বামে তেঁতুল গাছ আর মাঠ। তো এই সড়কের উপরেই হঠাৎ করে দেখেন যে একটা কালো গরু দাঁড়িয়ে আছে, আর পেছনে যে বট গাছ, এই বট গাছের দিকে ওনারা তাকিয়েছেন। এই বট গাছের সামনে একদম রাস্তার মাঝখানে মনে হলো একটা অবয়ব ভেসে আছে। দূর থেকে বোঝা যাচ্ছে একটা শাড়ি পরা অবয়ব। কিন্তু আরো ভয়ানক ব্যাপার হলো যে এই অবয়বটা, তার যে শাড়িটা আসলে লাল না কি এটা বোঝা যাচ্ছে না ঠিক, তবে মনে হচ্ছে ওই অবয়বের মাথা থেকে চুল নেমে এসেছে, এবং চুলগুলো এত বড় যে রাস্তার দুই পাশে যে দুইটি পুকুর রয়েছে, মানে মহিলা মানুষের যে চুলগুলো মাথা থেকে দুই দিকে নেমে আসে, এরকম নেমে এসে দুই পুকুরের দিকে চলে গেছে, মানে এত বড় চুল সেটার মাথায়। আবারও মনে হলো সময়টা যেন থেমে গেছে, সময়টা যেন যাচ্ছেই না। এই সম্পূর্ণ রাস্তা, এই মাঠ, এই প্লট, এটা খুব বড় জোর 25 মিনিটের একটা সম্পূর্ণ রাস্তা, কিন্তু ওনাদের কাছে মনে হচ্ছে সময় যেন আর যায় না, আর ওনাদের জীবনটা এখনই বের হয়ে যাবে, আর ওনাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। পেছনে অবয়ব, সামনে গরু, রাস্তার দুই পাশে দুইটা পুকুর, এক পাশের পুকুরের পেছনে আবার তেঁতুল গাছ, আর এক পাশের পুকুরের পেছনে বাঁশ ঝাড়। কি একটা ভয়ানক জায়গা আর কি সিচুয়েশন। ওই অবয়বটার চেহারা কিন্তু ওনারা দেখতে পারেন নাই, চুলটা বুঝতে পেরেছিলেন। প্রচন্ড ভয়ে সবাই কান্নাকাটি শুরু করেন। রাসেল আহমেদ সরকার বলতে পারেন না যে কতক্ষণ ওনারা কান্নাকাটি করেছিলেন, তবে চোখ বন্ধ করেছিলেন। পুরোটা সময় চোখের উপর হাত দিয়ে রেখেছিলেন, আর এক হাত দিয়ে সাইকেল ধরে রেখেছিলেন। এক মুহূর্তের জন্য ওনারা সাইকেল ছাড়েন নাই। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর ওনারা চোখ খোলেন, দেখেন ওনারা তিনজন সাইকেল ধরে আছেন। সাইকেল যেটা, ওটা সগিরের গায়ের উপরে, কিন্তু সগির অজ্ঞান হয়ে পড়ে আছে। মানে এভাবেই সে কখন অজ্ঞান হয়ে গেছে ওনারা দুইজন বলতে পারেন না। কিন্তু আর একজন যে মোহিত, এর আগেও সে অজ্ঞান হয়েছিল, এ আবার কোথায় গেল, কোন বিপদে পড়লো। খুব বেশি দূর খুঁজতে হয় নাই, ওনারা আশেপাশে তাকিয়ে দেখেন যে এই যে মুহিব, এই ছেলেটা মানে মোহিত, এই ছেলেটা সে এই অজ্ঞান হয়ে হয়তোবা রাস্তার পাশে পড়ে গিয়েছিল। পড়তে পড়তে এই পুকুরের যে ঢাল, এই ঢালে পড়ে গেছে, ওর পা কিছুটা পুকুরের পানিতেও চলে গেছে। দ্রুত ওই মুহিবের যে বডিটা তাড়াতাড়ি তারা ওঠায়, ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, তবে অল্প কিছু সময়ের মধ্যে জ্ঞান ফেরে। এর মধ্যে আবার এই যে জহির, তারও জ্ঞান ফেরাতে হবে, ওরও জ্ঞান ফেরাতে অন্যরা দুজন সক্ষম হন। তো ওনারা ওই জায়গা দিয়েই বাঁশবাগানের ভেতর দিয়ে কবরস্থানের দিকে দৌড় দিয়েছেন, যে যেভাবে পেরেছেন দৌড় দিয়েছেন, তবে সবাই একসাথে দৌড় দিয়েছেন আর কি। তো ওই সময় আর ওই কোনো অবয়ব ওনারা দেখেননি, তবে সাইকেলটা আর নিয়ে যেতে পারেন নাই, সাইকেলটা ওখানে রেখেই দৌড় দিয়েছিলেন। পরবর্তীতে সেটা উদ্ধার করেছিলেন আর কি। তো সাইকেল, পায়ের স্যান্ডেল, যে মোবাইল, এটা কোথায় কি অবস্থা আছে এগুলো ওনারা দেখার সময় পান নাই। তো এক দৌড়ে বাঁশ বাগান পার হয়ে কবরস্থানের বাউন্ডারির সামনে গিয়ে ওনারা দুইজন মিলিত হতে পেরেছিলেন, অন্য দুইজন যে কোথায় গেছে এটা বলতে পারেন না। আর ওই অবস্থাতে আসলে কারো মাথা ঠিক থাকে না। এরপরে আবারও আর একটা দুর্ঘটনা ঘটে বলতে ওইখান থেকে আবার যখন দৌড় দেওয়া শুরু করেছে, তখন রাসেল সালামের সঙ্গে একটা বাউন্ডারির দেয়ালের সাথে, মানে বাউন্ডারির সাথে উনি একটা ধাক্কা খান। ধাক্কা খাওয়ার পর উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। 4 দিন নাকি ওনার সেন্স ছিল না। 4 দিন পরে সেন্স আসলেও পুরোপুরি স্বাভাবিক হতে ওনার 13 দিন সময় লেগেছে, মানে কথা বলতে, মানে স্বাভাবিক হতে। এছাড়া ওনার সাথে আর কোন ধরনের শারীরিক সমস্যায় জর্জরিত উনি হন নাই আর কি। এর মধ্যে যে ব্যাপারটা হয় আর কি, এই যে মুহিব যে ছেলেটা, এর বাম হাত অবশ হয়ে গিয়েছিল। এখন কি কারণে অবশ হয়েছে এটা ও বলতে পারে না। আর জহির যে ছেলেটা, যার সাইকেল ছিল আর কি, ও একটা সমস্যায় পড়ে। সেটা হলো ওই রাতের পর থেকে ও মানে সে তোতলা হয়ে যায়, মানে কথা বলতে গেলে সে তোতলামি ভাবটা তার সামনে চলে আসে। আর এই যে জহির ছেলে আর সগির নামে একটা ছেলে, ওদের বন্ধু সগির, ওই ঘটনার বেশ কয়েক বছর পর স্বাভাবিকভাবে মারা গিয়েছিল। তো এটি ছিল ঘটনা। আর
আর একটা ব্যাপার রাসেল আহমেদ সরকার জানিয়েছেন, সেটা হচ্ছে যে দুই পুকুরের মাঝখানে যে রাস্তাটা, ওই রাস্তায় নাকি এখনো মাঝে মাঝে বাইক অ্যাক্সিডেন্ট হয়। এটা কেন হয়, কি কারণে হয়, এটা হয়তো অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। তো এটি ছিল ঘটনা। তো অসংখ্য ধন্যবাদ রাসেল আহমেদ সরকারকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আপনারা মমি রিলেটেড ঘটনা শুনতে চেয়েছিলেন, আমরা এমন একটি ঘটনা পেয়েছি, আর সেই ঘটনাটি এখন আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আহমেদ ভাই। গত এপিসোডে ওনার ঘটনা প্রচারিত হয়েছে এবং এর আগেও ওনার বেশ কয়েকটি ঘটনা আমরা প্রচার করেছি। আহমেদ ভাই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমানে রয়েছেন। ওনার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামে। উনি মূলত ওনার এক কলিগের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন। ওনার এই কলিগের বাড়ি হচ্ছে মিশরের কায়রো সিটিতে, আর তার নাম হচ্ছে আব্দুল্লাহ। মূলত ঘটনাটা এই আব্দুল্লাহর দাদার সাথে ঘটেছিল আর তার দুই ফুপুর সাথে ঘটেছিল। এই আব্দুল্লাহর দাদা ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ। আমরা জানি যে মিশর কিন্তু প্রাচীন সভ্যতার দেশ। অনেক আগে থেকেই সেখানে বিভিন্ন ধরনের প্রাচীন সভ্যতার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আবিষ্কৃত হতে থাকে। এমনকি একটা সময় এগুলো মিশরের জনগণের হাতে হাতে ছিল, বিভিন্নভাবে তারা পাচার করত, বিক্রি করত। এই ঘটনাটি অনেক আগের, প্রায় 100 বছরের কাছাকাছি হবে। এই আব্দুল্লাহর দাদার নাম ছিল হাজ্জাজ। উনি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ হলেও উনি নিজের সংগ্রহে কিছু কিছু জিনিস রাখতেন। তখন কিন্তু আইন কানুন এতটা কড়া ছিল না, তখন চাইলে কিছু কিছু জিনিস নিজের কাছে রাখা যেত। বিশেষ করে একটা সময় যখন ওসমানীয় সালতানাতের আন্ডারে এই দেশগুলো ছিল, তখন ব্যাপারটা একরকমের ছিল। পরবর্তীতে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ওসমানীয় সালতানাত বা অটোমান সালতানাত যখন ভেঙে যায়, তখন কিন্তু ব্রিটিশরা, তারপরে ফ্রান্স, আমেরিকা এগুলোতে এসে তাদের প্রভাব বিস্তার করতে থাকে। মূলত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের ঘটনা এটি। ওই সময়ে এই আব্দুল্লাহর দাদা, উনি খুব ইয়াং ছিলেন। আব্দুল্লাহর বাবাও ছিল ছোট, বেশি বয়স ছিল না। আর এখন আব্দুল্লাহর বাবার বয়স অনেক, আব্দুল্লাহরও কিন্তু অনেক বয়স হয়ে গেছে আর কি। ঘটনার তো সময়টা শুনলে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, এই হাজ্জাজ যিনি আব্দুল্লাহ দাদা, ওনার কাজ ছিল মিশরের বিভিন্ন পুরনো মমিগুলো খুঁজে বের করা এবং এই মমিগুলোর উপর ইনভেস্টিগেশন করা, আর এই জিনিসগুলো মিশরের জাদুঘরে সংরক্ষণ করা। আর ওনার তো একটা অভ্যাস ছিল, যখনই উনি মমিগুলো খুঁজে পেতেন, মমির সাথে যে গুরুত্বপূর্ণ স্বর্ণালঙ্কার, বিভিন্ন দামি জিনিসগুলো যেগুলো, এগুলো অবশ্যই উনি সরকারি নথিভুক্ত করে সেগুলো সরকারের কাছে হস্তান্তর করতেন। কিন্তু এছাড়া এমন কিছু জিনিস, যে জিনিসগুলো আসলে ওই রকমের গুরুত্বপূর্ণ না বলে আপাতত দৃষ্টিতে মনে হয়, উনি সেই জিনিসগুলো নিজের কাছে নিয়ে আসতেন, ব্যক্তিগতভাবে সংরক্ষণ করতেন একটা রুমে। যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সেটা থেকে যদি কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যেত, তবে ওই জিনিসটা আবার উনি সরকারের কাছে দিয়ে দিতেন এবং ওনার গবেষণা করে যেই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছেন সেগুলো সরকারকে জানিয়ে দিতেন। আর যেগুলো কোনো কিছু পাওয়া যেত না, ওগুলো উনি ওনার কাছেই রেখে দিতেন। এইভাবেই চলছিল। তো ছোটবেলা থেকেই উনি এই প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর ওনার আগ্রহ ছিল। এর থেকেই মূলত উনি ছোটবেলা থেকে স্টাডি করেছেন। একটা পর্যায়ে উনি মিশরের প্রত্নতাত্ত্বিক যে ডিপার্টমেন্ট রয়েছে, আর্কিওলজি ডিপার্টমেন্ট, সেখানে উনি যোগদান করেছিলেন। তো ওনার যে রুমটা ছিল, ওই রুমটাতে চতুর্দিকে গ্লাসে মোড়ানো ছিল। আর ওনার একটা সেলফ ছিল, সেই সেলফটাও কাচের ছিল। ওই সেলফের ভিতরে উনি বিভিন্ন জিনিসগুলো সংরক্ষণ করতেন। তো তার পাশে আর একটা জায়গা ছিল যেখানে উনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেতেন, মানে পুরস্কার পেতেন ওনার গবেষণা করার কারণে, সেগুলো উনি সংরক্ষণ করতেন। ওই রুমটাতে ওনার পরিবারের সদস্য কিংবা বাইরের কারো প্রবেশ নিষিদ্ধ ছিল। ওনার অনুমতি সাপেক্ষে তারা ঢুকতে পারতেন, কারণ ওখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকতো, তো বিভিন্ন জিনিস থাকতো। একটু এলোমেলো করলে বা বাচ্চারা ঢুকলে সমস্যা, কারণ ওনার বাচ্চা তো ছোট ছিল ওই সময়, যার কারণে এই ধরনের সমস্যা হতে পারে, বাচ্চারা কোনো কিছু ফেলে দিয়ে ভেঙে ফেলতে পারে। এই কারণে মূলত উনি ওনার রুমে ওই সময় কাউকে ঢুকতে দিতেন না। একবার কি হলো যে একটা খবর আসে, কায়রো সিটি থেকে বেশ অনেক দূরে একটা লোকালয় আছে, ওটা নাকি অনেক
পুরনো লোকালয়, ৩-৪ হাজার বছর আগেও ওইখানে লোকজন বসবাস করত, এখনো আছে। তো ওই জায়গা থেকে একটু দূরে মাটির নিচে একটি আন্ডারগ্রাউন্ড কবরস্থান পাওয়া গেছে। একটা সময় উপরে ছিল, মাটির উপরে ছিল, কিন্তু পরবর্তীতে ওইটা হয়তোবা মাটির নিচে ঢাকা পড়েছে, অথবা সেটা মাটির নিচেই তৈরি করা হয়েছিল, এমনটা হতে পারে। তো ঘটনা যেটা ঘটে সেটা হলো যে উনি ওইখানে যান, ওনার সাথে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, আরো 2 ভদ্রলোক ছিল অন্য দেশের আর কি। মোট 4 জন ছিল উনি ছাড়া, উনি সহ 5 জন। তো ওনারা ওই জায়গাটাতে যান, প্রায় 27 দিন ওনারা ওখানে কাজ করেন। অনেক কিছু ওনারা পান, সেগুলো নথিভুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করেন। দামি দামি অলংকারও পেয়েছিলেন, আসবাবপত্র পেয়েছিলেন, সবই ওনারা সরকারের কাছে দিয়ে দেন। তো এই হাজ্জাজ উনি অনুমতি সাপেক্ষে ওখান থেকে একটা ছোট্ট কৌটা নিয়ে এসেছিলেন, আর একটা আঙ্গুলের আংটি, যেটা স্বর্ণের ছিল না, অন্য কোনো ধাতুর ছিল আর কি। এরকম কয়েকটা টুকিটাকি জিনিস যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, সেইগুলো উনি নিয়ে এসেছিলেন। তো উনি এই জিনিসগুলো এনে ঘরে রেখে দেন। ওর ভিতরে একটা কৌটাও ছিল। আর ওই যে কৌটা যখন পেয়েছিলেন, উনি দেখেন যে কৌটাগুলোর আশেপাশে কালো জাদুর কিছু সরঞ্জামাদি রয়েছে। কারণ উনি যেহেতু এগুলো নিয়ে গবেষণা করতেন, প্রাচীন মিশরের যে ভাষা ছিল, এই ভাষাটাও উনি টুকটাক পড়তে পারতেন আর কি, কিছুটা বুঝতে পারতেন। তো উনি ওই কালো জাদুর সরঞ্জামগুলো উনি নিয়ে আসেন নাই, কিন্তু কৌটাটা নিয়ে এসেছিলেন উনি। তো ওটা নিয়ে এসে উনি ওনার কক্ষে রেখেছিলেন, যেখানে উনি সাধারণত জিনিসগুলো রাখেন। মূলত ঘটনার শুরু এখান থেকেই হয়। এই হাজ্জাজ উনি আর ওনার ওয়াইফ, ওনার ছেলে আব্দুল্লাহ আর ওনার 2 মেয়ে সন্তান, ওনারা কিন্তু একসাথেই থাকতেন। তো প্রথম দিন রাতে ওই হাজ্জাজ যিনি, ওনার যে ফ্যামিলি, মানে আব্দুল্লাহর বাবার ফ্যামিলি, বেশ কিছু ঘটনার সম্মুখীন হন। রাতে ওনারা বুঝতে পারেন ওই যে কক্ষ, আব্দুল্লাহ দাদার যে কক্ষটা, তো রাতের বেলা ওই রুমে মনে হচ্ছে ভূমিকম্প হয়। আর ওই রুমে ভূমিকম্প হয় যার কারণে আশেপাশে রুমও নড়াচড়া করে। একটা জিনিস মনে হয় যে ওইখানে কোনো একটা জিনিস আটকানো আছে, সে ওখান থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করে, ধাক্কাধাক্কি করে, এরকমটা মনে হয়। এবং বিভিন্ন ধরনের শব্দ হয়। যখন রাত্রে ওই ধরনের শব্দ হচ্ছিল, তখন হাজ্জাজ উনি উঠে গিয়ে ওই রুমটা চেক করেন, কিন্তু কিছুই দেখতে পাননি। এরকম প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ওই রুমে ঘটতে থাকে। এর মধ্যে কি হয়, একটা খবর আসে আর একটা জায়গায় যেতে হবে। তো হাজ্জাজ উনি সেখানে চলে যান। ওই রাত্রে উনি বাসায় ছিলেন না, বেশ কয়েকদিনের জন্য উনি বের হয়েছিলেন অবশ্য। হঠাৎ করে হাজ্জাজের কাছে খবর আসে, দ্রুত তাকে বাসায় যেতে হবে, জরুরি ভাবে যেতে হবে, এক মুহূর্ত যেন দেরি না করে। তো খবর শুনে উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন। এসে উনি জানতে পারেন যে উনি যেদিন আসেন তার আগের রাত্রে ওই রুমে ভয়ানক কিছু শব্দ হচ্ছিল। তখন এই হাজ্জাজ সাহেবের ছেলে, মানে আব্দুল্লাহর বাবা যিনি, তার বয়স ওই সময় ছিল 8-9 বছর। তো সে কি করেছে, এই শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়, দেখে যে তার মা ঘুমিয়ে আছে, তার বোনেরাও ঘুমিয়ে আছে। সে উঠেছে যে ওই রুমে কি, এটা দেখতে যাবে। সে ছোট মানুষ, অতটা বুঝতে পারে নাই। আর তার বাবা যে রুমে কাজ করে, সেই রুমটা তো তার চেনা। তার বাবা তাদেরকে ওইভাবে ঢুকতে না দিলেও কখনো যে তারা ঢুকে নাই, বিষয়টা এরকম না। তো কি করেছে, যে সে ওই রুমের কাছে গিয়েছে। ওই রুমের কাছে যাওয়ার পর এক ধরনের শব্দ শুনতে পাচ্ছে, ফিস 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 শব্দ। আসলে ফিস ফিস শব্দটা নাকি এরকম ছিল যে আমরা ফিস ফিস করলে যেরকম শব্দ হয়, বিষয়টা এরকম না। কোন মানুষ যদি খুব জোরে জোরে ফিস ফিস করে কথা বলে যেরকম শব্দ হয়, ঠিক তেমন শব্দ আসছিল। মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ ওই ঘরের মধ্যে আছে, ফিস ফিস করে কিছু বলছে। এই আব্দুল্লাহর বাবা, মানে হাজ্জাজ সাহেবের ছেলে, উনি কি করেছেন, উনি দরজার একটা ফাঁকা দিয়ে একটু দেখার চেষ্টা করেছেন। তো উনি যখন দেখার চেষ্টা করেছেন, ওই রুমের কিন্তু জানালায় কাঁচ লাগানো ছিল একটা পাশে, চাঁদের আলো কিন্তু ওই রুমে ঢুকছিল, যার কারণে উনি কিছুটা দেখতে পেয়েছিলেন আর কি। উনি দেখতে পান যে অনেকগুলো মানুষ, প্রায় 15-20 জন হবে ওই রুমের মধ্যে, এবং কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে আর ফিস ফিস করে কথা বলছে এইভাবে জোরে জোরে। এটা দেখে আব্দুল্লাহর বাবা তো জোরে দেন এক চিৎকার, এবং ওইখানেই অজ্ঞান হয়ে যান। তার এই চিৎকার শুনে তার মায়ের ঘুম ভেঙে যায়।
তার বোনদেরও ঘুম ভেঙে যায়, তার বোনেরও তো ছোট ছোট, আব্দুল্লাহর বাবা থেকেও ছোট ছিল। তো আব্দুল্লাহর মা দ্রুত এসে দেখে তার ছেলে এরকম অজ্ঞান হয়ে পড়ে আছে। মূলত এর পরেই খবর দেয়া হয়েছিল তাকে, এবং উনি দ্রুত চলে এসেছিলেন। উনি খুব বেশি দূরে ছিলেন বিষয়টা এরকম না, আর কাজ শেষে বাড়িতেও আসতে পারতেন না, কারণ যখন একটা জায়গায় গবেষণার কাজ চলমান থাকে 24 ঘন্টাই শিফটিং ডিউটি করে ওই খনন কাজ বা গবেষণার কাজগুলো চলত। তো হাজ্জাজ সাহেব উনি ফেরত আসেন, ফেরত এসে সব কথা শোনেন। উনি চিন্তা করেন যে প্রাচীন যে সমস্ত জিনিসগুলো আনা হয় এগুলো কখনো কখনো অভিশপ্ত থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকলেও থাকতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু মিশরে হামেশাই আগেও ঘটেছে, এখনো ঘটছে। তো উনি এই চিন্তা করেছেন যে বিষয়টা আসলে ওইভাবে উনি গুরুত্ব দেন নাই, আর উনি তো কোনো মমি খোলেন নাই, মমির কোনো বডিতে হাত দেন নাই, এটা করবে অন্য লোকেরা। তো এই কারণে উনি এটা নিয়ে অতটা চিন্তা করেন নাই, কিন্তু ওনার মাথায় একটা জিনিস ঢুকে যায়, সেটা হচ্ছে যে কৌটাটা আনলাম, ওটা তো খুলে দেখলাম না, ওটায় কোনো সমস্যা আছে কিনা। তো উনি ওই কৌটাটা ধরেন, ধরার পরে দিনের বেলাতেই ওই কৌটার মুখটা উনি খুলে ফেলেন। খোলার সাথে সাথে যেটা হয়, ওর ভিতর থেকে কালো রঙের একটা ধোঁয়া বের হয়ে বাতাসে মিলিয়ে যায়, জাস্ট এতটুকু। এরপর ওনার কাছে মনে হলো সবকিছু স্বাভাবিক। এর একদিন পর এই হাজ্জাজ সাহেব উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে কোন একটা অবয়ব এসে তাকে বলছে প্রাচীন মিশরীয় ভাষায় কিছু একটা বলছে। তো উনি আসলে ওইভাবে বুঝতে পারছিলেন না। প্রথম 1-2 দিন স্বপ্ন দেখেন, উনি বুঝতে পারছিলেন না, কিন্তু তৃতীয় দিন যখন একই স্বপ্ন দেখেন তখন ওই অবয়বটা কি বলছে ওই প্রাচীন মিশরীয় ভাষায় সেটা বোঝার চেষ্টা করেন। উনি বুঝতে পারেন যে ওই অবয়বটা প্রাচীন মিশরীয় ভাষায় 3 জন মানুষকে মেরে ফেলার কথা বলছে। এখন কোন 3 জন মানুষ এটা তো উনি বুঝতে পারছেন না। তৃতীয় রাত্রে যখন উনি স্বপ্ন দেখেন, পরদিন সকালবেলা ওনার স্ত্রীর চিৎকারে ওনার ঘুম ভেঙে যায়। উনিও কিন্তু ওই বিছানায় শোয়া ছিলেন। দেখা যায় যে ওনার যে 2টো মেয়ে রয়েছে, এই 2টো মেয়ের মধ্যে বড় যে মেয়ে, ওই মেয়েটার মৃতদেহ বিছানার উপরই পড়ে আছে, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় আছে, রক্তারক্তি হয়ে গেছে। বিষয়টা এরকম না, ঘরটা ভেতর থেকে বন্ধ। কে কাজ করলো? তার আদরের কন্যা এভাবে কেন মারা গেল? উনি বিষয়টা শুরুর দিকে ঘটনার আকস্মিকতায় বুঝতে না পারলেও পরবর্তীতে ওই স্বপ্নের বিষয়টা উনি গুরুত্ব দিতে থাকেন। তখন ওনার মনে পড়ে স্বপ্নের মধ্যে কিছু একটা এসে তাকে বলেছিল 3টা মানুষকে মেরে ফেলবে। তবে কি আমার মেয়েটাই প্রথম শিকার হলো? উনি এই বিষয়টা গুরুত্বের সাথে নেন এবং মিশরের খুব ভালো একজন তান্ত্রিক, বিশাল বড় এক জাদুকর আর কি, কারণ ওনার সাথে বিভিন্ন ধরনের তান্ত্রিকের যোগাযোগ ছিল ওনার কর্মসূত্রের কারণে। কারণ বিভিন্ন সময় এই তান্ত্রিকরা বিভিন্ন ভাষা পড়তে পারত, প্রাচীন মিশরীয় বিভিন্ন দুর্বোধ্য শব্দগুলো নাকি পড়তে পারত। এইগুলোর জন্য তাদের কাছে উনি যেতেন এই গবেষণা কাজে আর কি। তো এমনই একজনের কাছে যান। তো উনি ওই শব্দগুলো শুনে এবং স্বপ্নের বিভিন্ন বিষয় জানার পর উনি বলেন যে ঠিক আছে, আপনি চলে যান, আজকের মতো একটু সাবধানে থাকবেন, কালকে আসেন, আমি দেখি বিষয়টা নিয়ে কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি। তো ওই রাত্রেই ঘটে যায় আরো একটি ঘটনা। একই রকম ভাবে ওনার আরেকটা মেয়ে, সবার ছোট মেয়ে, যে তারও মৃত্যু ঘটে। পরিবারের শোকের ছায়া নেমে আসে। এমনিতেই একটা মেয়ে মারা গেছে, এর অল্প কয়েকদিনের ব্যবধানে আরেকটা মেয়ে মারা গেল। কোন বাবা মা এটা সহ্য করতে পারে? উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন। এই ঘটনার পর উনি একটু স্বাভাবিক হওয়ার পর আবার সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পর যেটা শোনেন সেটা শুনে তোমার পিলে চমকে যায়। তান্ত্রিক জানান যে যেই মমিটার সাথে এই কৌটাটা পাওয়া গিয়েছিল এবং যে রিংটা পাওয়া গেছিল, মানে আংটি, এই মমিটা ছিল একজন ভয়ানক জাদুকরের, খুব দুর্ধর্ষ জাদুকর ছিল। অসংখ্য মানুষ এবং জিন তার শিষ্য ছিল। মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়, আর তার একজন খুব শিষ্য, একটা পিশাচ জিন, এই পিশাচ জিনকেও একটা বোতল বন্দি, মানে ওই কৌটা বন্দি করে তার সাথেই
কবর দেয়া হয়। মূলত প্রাচীন মিশরীয়দের একটা পদ্ধতি ছিল যে কোনো মানুষের যারা খেদমত করত তারা যদি ওই ধরনের অভিজাত পরিবারের হতো বা ওই টাইপের কোনো ব্যক্তি হতো যাদের গুরুত্ব রয়েছে সমাজে, তখন তাদের যারা খেদমতে থাকতেন এমন অনেককেই নাকি হত্যা করে মমি বানিয়ে দেয়া হতো। আর তার খেদমতে ছিল খুব শক্তিশালী একটা জিন। অন্য জিনেরা তাকে মিশরের রীতিনীতি অনুযায়ী ওই কৌটা বন্দী করে তাকে ওই মমির সাথেই সমাহিত করে। কিন্তু ওই জিনেরও আরো অনেক শিষ্য ছিল যারা কিন্তু বিষয়টা মেনে নিতে পারেনি। কিন্তু যেই জিনেরা এই কাজটা করেছিল, এটা মানুষ করে নাই, জিনেরাই কিন্তু করেছিল, যে জিনের কাজটা করেছিল তাদের সাথে ওই পিশাচ জিনের শিষ্যরা পেরে উঠবে না বলে তারা কোনো কিছু করতে না পারলেও সবসময় চেষ্টা করতো কোনো না কোনো ভাবে তাকে মুক্ত করতে পারে। এত বছর হয়ে গেছে তারা মুক্ত করতে পারেনি, কারণ জিনদের হায়াত তো দীর্ঘ থাকে। পরে যখন ওই মমিটা উদ্ধার হয়, ওই কৌটাটা এই হাজ্জাজ সাহেব নিয়ে এসেছিলেন। যেহেতু মমিটা উদ্ধার হয়ে গেছে, এই জন্য ওই কৌটা থেকে কিভাবে ওই পিশাচ জিনকে বন্দী দশা থেকে মুক্ত করা যায়, এই জন্যই প্রতি রাত্রে ওই জিনের বিভিন্ন শিষ্যরা, যাদের অনেক বয়স হয়ে গেছে তখন, কারণ ওই মমিটার বয়স ছিল প্রায় 2000 বছরের উপরে, তো ওই শিষ্যরা আসতো, এসে আলোচনা করতো কিভাবে এটা মুক্ত করা যায়, এরকম আলোচনা করতো। তো এর মধ্যে হাজ্জাজ সাহেব নিজেই এসে যখন ওটা খুলে ফেলেন তখন ওই পিশাচটা মুক্ত হয়ে যায়। মূলত উনি যে কালো ধোঁয়াটা দেখেছিলেন এটা ছিল ওই পিশাচ। আর ওই পিশাচ নাকি সংকল্প করেছিল যে এটা তার জাদুরও একটা অংশ ছিল, যে বন্দি দশা থেকে যে মুক্ত করবে সে সহ তার পরিবারের 2 জন সদস্য, মোট 3 জন সদস্যকে সে হত্যা করবে, এরকম একটা তার একটা সংকল্প ছিল। এটাই মূলত স্বপ্নের মধ্যে এসে ওই পিশাচটা হাজ্জাজ সাহেবকে বলতেন, কিন্তু উনি শুরুর দিকে বুঝতে পারেন নাই। আর ওই পিশাচের সংকল্প বা প্রতিজ্ঞার অংশ হিসেবেই 2 মেয়েকে হত্যা করেছে। ছেলেকে হত্যা করতে পারত কিন্তু করেনি। এটাও নাকি তার জাদুর একটা অংশ ছিল যে কেন ওই মেয়ে 2টোকেই হত্যা করেছে। এখন তৃতীয় টার্গেট, মানে শেষ টার্গেট, এটা কিন্তু তার ছেলে আব্দুল্লাহ না, তার স্ত্রীও না। এবার তৃতীয় টার্গেট এই হাজ্জাজ সাহেব নিজেই। এখন এই কথা শোনার পর হাজ্জাজ সাহেবের তো পিলে চমকে গেছে যে এত বছর ধরে কাজ করলাম, কখনো এই ধরনের বিপদে পড়ি নাই, আমার 2টো মেয়ে মারা গেল, এখন আমার প্রাণও সংকটে রয়েছে, এখন কি করা যায়। তখন ওই তান্ত্রিককে বলেন যে আপনি তো অনেক বড় জাদুকর, আপনি ওই পিশাচকে বুঝিয়ে বাজিয়ে একটা সমাধানে আসেন। তখন ওই তান্ত্রিক বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তো ওই যে যিনি তান্ত্রিক বা জাদুকর, উনি অনেক কষ্টে পিশাচটাকে হাজির করেছিলেন। হাজির করার পর শুরুতে মানতেই চায় না, তারপরে অনেক কষ্টে তাকে কিছু শর্ত সাপেক্ষে ওই পিশাচকে মানাতে সক্ষম হয়েছেন। ওই পিশাচ শর্ত দিয়েছিল যে এই শর্তগুলো যদি হাজ্জাজ সাহেব মেনে চলে তাহলে সে স্বাভাবিকভাবেই মারা যাবে, আমি তার কোনো ক্ষতি করব না, কিন্তু এই শর্তগুলো যদি সে না মানে তাহলে তার মৃত্যু হবে, আমি তাকে মেরে ফেলবো। কি কি শর্ত? সেই শর্তগুলো ওই জাদুকর বা তান্ত্রিক হাজ্জাজ সাহেবকে বলেছিলেন। হাজ্জাজ সাহেব এগুলো পালন করতেন। এরপরে ওনার পরিবারের আর কোনো সমস্যা হচ্ছিল না, একদম স্বাভাবিক, আগে যেভাবে স্বাভাবিকভাবে কাজকর্ম করতেন ওইভাবেই কাজকর্ম করছিলেন, কোনো স্বপ্ন দেখতেন না, কিছু হচ্ছিল না। এভাবে প্রায় 7-8 বছর হয়ে যায়, একদম স্বাভাবিকভাবে উনি ওই কাজগুলো করে যাচ্ছিলেন। এরপরে কি হয়, অনেকদিন হয়ে গেছে, উনি ওই কাজগুলোতে বেশ শিথিলতা আনেন আর কি, কখনো করেন কখনো করেন না। কি কাজ এটা আসলে এই আব্দুল্লাহ, মানে যার দাদা, যার সাথে ঘটনা ঘটেছিল, যা আব্দুল্লাহ কিন্তু এটা বলতে পারেন নাই যে আসলে কি ধরনের কাজ উনি করতেন, এটা জানা যায়নি। তো আব্দুল্লাহর বাবা যিনি, তিনিও বলতে পারেন নাই, কারণ তখন তো উনি ছোট ছিলেন। এরপর যেটা হয় সেটা হলো এক রাত্রে ওনার মৃত্যু হয়। তবে যে রাত্রে ওনার মৃত্যু হয় উনি অনেক চিৎকার চেঁচামেচি করছেন, ওনার স্ত্রী, ওনার কন্যারা খালি দেখছিলেন তার বাবা কিভাবে ছটফট করছে, কিন্তু কিভাবে এটা হচ্ছে, কি কারণে হচ্ছে এটা ওনারা বুঝতে, ওনারাও এই ঘটনার আকস্মিকতা চিৎকার চেঁচামেচি করছিলেন, কিন্তু কোনো সমাধানে যাওয়ার আগেই হাজ্জাজ সাহেবের মৃত্যু ঘটে। এরপরে ওই পরিবারের কারোর সাথে আর কোনো ধরনের ভয়ানক ঘটনা ঘটেনি। তো এটাই ছিল ঘটনা।